আপনি কি পরিষ্কার বিষয়টা? সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাত দুটি দলই আসলে অভিযোগ করেছে উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে আর কি। কয়েকজন উপদেষ্টা পক্ষপাতিত্ব করছেন নির্বাচনে। আপনি কি মনে করেন যে এরকম কোনো উপদেষ্টা আসলে পক্ষপাতিত্ব করছেন, তারা কোনো পক্ষ নিয়েছে, কোনো দলকে ক্ষমতা নিতে চান? আপনারা কি মনে করেন কিনা? যদি মনে করে থাকেন তাহলে কারা এটা করছেন স্পেসিফিক করতে পারবেন না আপনি? আপনার কাছে মনে হয় কিনা? আসলে আমার জায়গা থেকে অনেক আপনার মানে হচ্ছে রূঢ় সত্য আসলে বলাটা ঠিক হবে না, যে কারণে অনেক কথা চেপে যায়। মানে যেটা বলছে যে আপনার ধরেন যারা নেতৃত্ব পর্যায়ে থাকে, আমি ছোটখাটো একটা সংগঠন হলেও সভাপতির দায়িত্বে আছি। তো যে আমার কাছে আমাদের বিভিন্ন ইউনিটের অঙ্গ সংগঠনের অনেক অভিযোগ, চাওয়া না পাওয়ার ক্ষোভ, কিন্তু আমি কারো কাছে ক্ষোভের কথা বলতে পারি না, অভিযোগও দিতে পারি জি, না। জি। তো এখন এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমাদেরকে ডাকা হয়, মতামত নেওয়া হয়, যখন মিটিং হয় দেশবাসী দেখে, তো তারা মনে করে যে এইখানে তাহলে বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি এরকম যারা যারা যাচ্ছে এরাই সরকারকে চালাচ্ছে, পরামর্শ দিচ্ছে, কিন্তু আমাদের কথা কতটুকু সরকার শুনে আর আমরা সেখানে গিয়ে যা বলে আসি সেটা কতটুকু বাস্তবায়ন করে সেটা যদি মানুষের সামনে বলি, তাহলে তো আসলে মানে অনেক কিছুই সরকার সম্পর্কে মানুষের ধারণা হবে। তো যেই কারণে অনেক কথা বলি না, এই কারণে যে গণ অভ্যুত্থান পরবর্তী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেটা নিশ্চয়ই গণ অভ্যুত্থানের সকল শক্তির সমর্থন নিয়ে গঠিত হয়েছে। যদিও উপদেষ্টা পরিষদ শুরুর দিকে কী প্রক্রিয়া কী গঠিত হয়েছে সেটি আমরা সরাসরি সম্পৃক্ত না থাকলেও আমরা সমর্থন দিয়েছি ওই বিবেচনায় যে অভ্যুত্থান পরবর্তী তো তারা এই চেতনায়, এই স্পিরিটের আলোকে রাষ্ট্র পরিচালনা করবে। কারণ আর আমরা এখন অভ্যুত্থানের পক্ষের শক্তি সমূহ, সেটা বিএনপি হোক, জামাত হোক, আমরা সবাই মিলে আলাপ আলোচনা করব, আমরা কথা বলবো কিভাবে আমরা একটা জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তুলতে পারি, কিভাবে একটা জনগণের কাছে দায়বদ্ধ প্রশাসন আমরা গড়ে তুলতে পারি, কিভাবে রাজনীতিতে একটা পরিবর্তন আনতে পারি। আমাদের রাজনীতিতে যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের দুষ্ট চক্র দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে, সেখানে কিভাবে এই দুর্বৃত্তদেরকে আমরা রাজনীতিকে দূরে রাখতে পারি, একটা ভালো ভালো মানুষের সুযোগ তৈরি করে দিতে পারি। সেটা আমরা কিন্তু ছিল হচ্ছে যে কে বা কারা কোন উপদেষ্টারা আসলে পক্ষপাতিত্ব করছে, কোন দলের প্রতি সেটা বলছি, এখন করছে সেটা আমরা রাজনৈতিকভাবে পারিনি, সরকারের সাথে আমরা পারিনি। এখন উপদেষ্টা পরিষদের গঠনে সাম্প্রতিক নাহিদের বক্তব্য এবং অন্যান্য ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য, বিএনপি নেতাদের বক্তব্য, জামাতের বক্তব্য তো একটা পরিষ্কার, মানুষেরা পরিষ্কারভাবে বুঝতে পারে উপদেষ্টা আছে এখানে বিএনপি মনোনীত, জামাত মনোনীত, এনসিপি মনোনীত, আর কোনো দল মনোনীত উপদেষ্টা নেই আমার জানা মতে। অন্যান্য তো আরও অনেক রাজনৈতিক দল আছে, যাদের মনোনীত আছে তারাও ভাগ বাটোয়ারা। আবার মাহফুজ আলম তথ্য উপদেষ্টা যে কিছুদিন আগে বলছিল সচিবালয় যে আমলাদের বিভিন্ন পদ পদবি, অফিস আদালত, দপ্তর বিএনপি জামাতের আমলারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। তো এখন এই ভাগ বাটোয়ারা মাহফুজ আলমেরা অভ্যুত্থানের শক্তি হয়ে তারা কেন হতে দিল? তারাও ইন্টারেস্ট নিয়েছে, ভাগ নিয়েছে। তো এখন এই ভাগ বাটোয়ারা কম পড়েছে, এখন তারা একজনের কথা আরেকজনে বলছে। তো এখন এইটা বলতে গিয়ে তো তারা বলা চলে নিজেদেরকেও ছোট করছে এবং পরিবেশটাকে কিন্তু কলুষিত করে তুলছে। হারুন ভাই যেটা বলেছে যে এখন আমাদের নির্বাচন হওয়া উচিত, আমরা নানান রকমের বিভাজন সত্ত্বেও জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে শেষ পর্যন্ত এক জায়গায় আসতে পারছি, পজিটিভ। তো এখন যদি বিএনপি সন্দেহ করে যে জামাতের পন্থী উপদেষ্টারা জামাতকে বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করছে, ক্ষমতায় নেওয়ার জন্য চেষ্টা করছে, জামাত যদি অভিযোগ করে বিএনপিকে বেশি সুবিধা দিচ্ছে, এনসিপি আবার কম পেয়ে তারা বলছে যে বিএনপি জামাত বেশি পাচ্ছে, আমরা পাচ্ছি না। যেমন দেখছেন জাতিসংঘের সাধারণ পরিষদে বিএনপি, জামাত এবং এনসিপিকে নিয়েছে। ধরেন বিএনপিকে নিয়েছে, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের অভিজ্ঞতায় সরকারের প্রয়োজন আছে। জামাতের সেই রকমের অবস্থানটা ছিল না, এনসিপির তো নিবন্ধনই নেই, তারপরে তো তাদেরকে নিয়ে গেছে। এখন অন্য রাজনৈতিক দলগুলো হয়তো গণ অভ্যুত্থানের কথা চিন্তা করে, এই মুহূর্তে দেশের কথা প্রেক্ষাপট চিন্তা করে আন্দোলন সংগ্রাম করে নাই, প্রতিবাদ জানায় নাই। তো কিন্তু তারপরেও যদি এই তিন দলের মধ্যে এই সংকট চলতে থাকে, তাহলে তো আপনার শুরুর আলোচনায় মানে যেতে হবে যে তাহলে তো নির্বাচন নিয়ে একটা সংকট তৈরি হতে পারে। তো আমরা এই মুহূর্তে চাই না যে তারা এই ধরনের একটা সংকট তৈরি করুক। এবং এই মুহূর্তে প্রশাসনে যারা আছেন, এই যে আর্মি অফিসার, পুলিশের যাদেরকে আপনার বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, এইটা তো একটা মেসেজ যে কেউ যদি এইভাবে অন্ধভাবে দলের পারপাস সার্ভ করতে গিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, হোক সে যত বড় শক্তিধর, দুদিন আগে পরে অবস্থান নেবে। কাজেই সরকারি চাকরি করে যদি কেউ নিজেকে বিএনপি প্রমাণ করতে চায়, জামাত প্রমাণ করতে চায়, আমি মনে করি তাদের চাকরি থেকে সরে যাওয়া উচিত। ঠিক একইভাবে উপদেষ্টা পরিষদ, এটা ঠিক অবশ্যই এখানে পক্ষপাতদুষ্ট উপদেষ্টা আছে, বিএনপিপন্থী, জামাতপন্থী, এনসিপিপন্থী, আর কারো পন্থী উপদেষ্টা নাই।
এখন তাদের মধ্যে তো প্রতিযোগিতা থাকতে পারে যে তারা কাউকে ক্ষমতায় আনবে, কাউকে কিছু সিটে জিতিয়ে আনবেন। সেই জায়গা থেকে বলছি যে এখন সরকারের, এই জন্য আমি অনেকদিন ধরে বলছি, কয়েকদিন ধরে বলছি যে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ছাড়া আমরা যে একটা নির্বাচন চাই, একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, কিংবা ডক্টর ইউনূস যেটা চান যে একটা ভালো নির্বাচন, তিনি তার শুরুর দিকে যেটা বলেছেন, সেই নির্বাচন সম্ভব হবে না। উপদেষ্টা পরিষদের অবশ্যই পুনর্গঠন করতে হবে। যেসব উপদেষ্টারা পক্ষপাতদুষ্ট ভূমিকায়, তাদেরকে সরাতে হবে। এখন কারা পক্ষপাতদুষ্ট ভূমিকা পাবলিকলি এখন আমি বলতে চাই না, এটা অভ্যন্তরীণভাবে রাজনৈতিক আলোচনায় বলতে চাই, সরকারের সাথে আলোচনায় বলতে চাই। পরিষ্কার, কিন্তু আমি আরেকটি বিষয়, চলমান একটি বিষয় নিয়ে আসতে চাই। জাতীয় পার্টির আজকে কর্মী সভায় পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়িয়েছে নেতাকর্মীরা, এবং সেটি আপনারা দেখতে পেয়েছেন। এবং আপনারা বলছেন সুষ্ঠু নির্বাচন চান, অংশগ্রহণমূলক নির্বাচন চান। সেখানে আপনাদের একটি বক্তব্য আছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের দোসর হিসেবে। কিন্তু কথা হচ্ছে যে আজকে জাতীয় পার্টি নিষিদ্ধ নয়, তাদের নিবন্ধন স্থগিত হয়নি, তারপরও তার একটা নিবন্ধিত দল হিসেবে আজকে তারা কর্মী সভা করতে চেয়েছিল। পুলিশ কেন তাদেরকে বাধা দিল, কেন তাদেরকে দাঁড়াতে দিল না, এবং তারাও কেন সেই অভিযোগ করলো বা একটা হামলার ঘটনা ঘটলো, সেই বিষয়টা যদি আমাকে বলেন যে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গেলে কি এই ধরনের বিষয়গুলো কি আবার সেই শেখ হাসিনা বা সেই ফ্যাসিবাদের বিষয়গুলো কি আবার সামনে আসছে না? আসলে এখানে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের নেতাদের বিচার হচ্ছে, এবং এই গণ অভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। তো সেখানে আপনি একটু চেষ্টা বন্ধ করতে পারেন, সমস্যা নেই। এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি গুম, খুন, মানবতা বিরোধী অপরাধের কারণে তাদের রাজনীতি নিষিদ্ধ হয়, তাদের বিরুদ্ধে বিচার হয়, একই দোষে তো জাতীয় পার্টি দুষ্ট। কারণ এই জাতীয় পার্টি গত 16 বছর প্রধান সহযোগীর ভূমিকায় ছিল, প্রত্যেকটা পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকায় ছিল। এমনকি গত নির্বাচনের আগে আপনি শুনেছেন যে জিএম কাদের ভারত থেকে এসে বলেছিল যে ভারত কি পরামর্শ দিয়েছে সেটা পাবলিকলি বলা যাবে না। তো এই ফ্যাসিবাদের দোষর পাশাপাশি তারা যে একটা বিদেশি এজেন্সি দ্বারা, ভিনদেশি শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, এটা পরিষ্কার। গণ অভ্যুত্থান পরবর্তী এই অপশক্তি রাজনীতি করতে পারে না। আওয়ামী লীগের যারা সহযোগী, এই দাবি কিন্তু আমরা পরিষ্কারভাবে জানিয়েছিলাম। বিএনপিও বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধের পরপর যে এই ফ্যাসিবাদের সহযোগীদের রাজনীতি নিষিদ্ধ করার। সরকার এইখানে শুরুর দিকে আমরা যেটা শুনেছি, সেনাবাহিনীর মধ্যে একটা অংশের চাপে জাতীয় পার্টির বিষয়ে একটু শিথিল ছিল। স্বাভাবিকভাবেই শুরুর দিকে একটা সরকার অগোছালো থাকে, গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার গুছিয়ে উঠতে তার সময় লাগে। এখন কিন্তু সরকার আর সেই সমস্ত সেরা কর্মকর্তাদের কথা শুনছে না। আজকে জাতীয় পার্টি এই যে কর্মী সমাবেশ ডাক দিয়েছে, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে সারা দেশ থেকে নেতাকর্মীদের এনেছে, এবং তাদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরাও এসে জড়ো হওয়ার প্ল্যান ছিল। এবং একদিকে আপনি দেখেন শাহবাগের আপনার আউটসোর্সিং কর্মকর্তাদের আন্দোলন ছিল, প্রেস ক্লাবের নোয়াখালী বিভাগের দাবিতে আন্দোলন, আর এইদিকে জাতীয় পার্টি এই প্রস্তুতি নিচ্ছিল সারা দেশ থেকে নেতাকর্মীদের দিয়ে আনা। এইখানে বেইলি রোড সচিবালয় গুরুত্বপূর্ণ জায়গা, এইখান থেকে যদি কিছু লোক মিছিল টিছিল নিয়ে অস্ত্র নিয়ে যদি সচিবালয় দিয়ে যাত্রা শুরু করতো, বেইলি রোডে মন্ত্রীপাড়া ঘেরাওটেরাও শুরু করতো, কি পরিস্থিতি হতো। কাজেই এই যে আমরা বারবার যেটা বলছি যে ফেসিবাদী শক্তির একবারে নির্মূল হয় নাই, প্রশাসনে একটা অংশ আছে তাদেরকে শেল্টার দিয়ে তাদের পছন্দের নেত্রী দলকে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না। অবশ্যই এখানে জাতীয় পার্টি ছাড়া অনেক দল আছে না, বাংলাদেশে এখন প্রায় এই আওয়ামী লীগের দোসর ছাড়াও প্রায় 40 থেকে 45টা নিবন্ধিত দল আছে। আজকে বিএনপি একদিকে, জামাত একদিকে, ইসলামী আন্দোলন একদিকে, আমরা, এনসিপি, কত রাজনৈতিক দল। সুতরাং এখন স্বাভাবিকভাবেই এখানে তো এই খেলায় আপনার পরাজিতদের অংশ নেওয়ার তো সুযোগ নাই। যারা জয়ী হয়েছে তারাই আগামীর খেলার মাঠ নির্ধারণ করবে। সেখানে জয়ী যারা হয়েছে তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে খেলছে, সেখানে পরাজিত শক্তির খেলার সুযোগ নেই। এবং জাতীয় পার্টিকে এতদিন ধরে যে সুযোগ দিয়েছে, ওই যে আপনি বলছি মির্জা ফখরুল সাহেব যেটা বলছে, জামাতের আমির বলেছে, সরকারের একটা অংশ যেমন বিভিন্ন দলের পক্ষে কাজ করছে, ফ্যাসিবাদকে ব্যাক করানোর জন্য কাজ করছে, তারাই জিএম কাদেরকে গ্রেপ্তার করায় নেয়, নির্দেশনা দেয়নি। আজকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ যে ভূমিকা নিয়েছে সেজন্য তাদেরকে সাধুবাদ জানায়। এবং এই ডিসি মাসুদ যে রমনার জোনের যে সাহসী ভূমিকা পালন করেছে, 64 জেলার ডিসিদেরকে এই মাসুদ সাহেবকে অনুসরণ করা উচিত, তার মতো সাহসী ভূমিকায় থাকা উচিত। এই গণ অভ্যুত্থানের পর আমরা দেখেছি মাসুদ সাহেব এই এলাকায় এই যে কোনো ধরনের মুভমেন্টের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা নেন। ডিসিরা যদি এই ভূমিকা অবতীর্ণ হয় তাহলে জেলা পর্যায়ে কথা বলতে চাই হারুনের সাথে।